সুপ্রিয় দর্শক, দেশে বিদেশে যেখান থেকেই দেখছেন সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এনটিভির নিয়মিত আয়োজন আইএফআইসি ব্যাংক নিবেদিত এই সময়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছে আমি নজরানা চৌধুরী। দর্শক, জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন 31 ডিসেম্বর অর্থাৎ আগামী পরশুদিন জুলাই ঘোষণাপত্র ঘোষণা করবে। আজ এক সংবাদ সম্মেলনে একথা জানানো হয়। দাবি আদায়ের জন্য রাজধানীর ব্যস্ত সড়কের দুটি স্থানে অবরোধ, দিনভর যানজটে নগরবাসীর ভোগান্তি। এসব বিষয়সহ আরও আলোচনার জন্য আমরা একজন অতিথিকে এনটিভির স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। তিনি হলেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব অনিক রায়। অনিক রায়, আপনাকে এনটিভিতে স্বাগত জানাচ্ছি। আমি যেটা শুরুতে বলছিলাম যে আপনারা যে জুলাই ঘোষণাটা বা জুলাই প্রোক্লেমেশন হিসেবে যেটি আসলে বলছেন, সেটি তো আগামী পরশুদিন আপনারা জাতীয় কেন্দ্রীয় শহীদ মিনারে ঘোষণা করবেন। তো কেন আসলে প্রোক্লেমেশনটা ঘোষণার প্রয়োজনটা কেন মনে করছেন আপনারা? আসলে যেটা হয় আর কি, যে প্রত্যেকটা বড় অভ্যুত্থান বা বিপ্লব, যেটাকে আপনি বলেন না কেন, যেই নামেই নাম করেন না কেন, সেইটা আসলে শেষ পর্যন্ত তো একটি জনগোষ্ঠীর যেই চাহিদা বা জনগোষ্ঠীর যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার এক প্রকার প্রতিফলন। সেই আকাঙ্ক্ষা একমাত্রিক না, সেই আকাঙ্ক্ষা অনেক রকমের। এই আকাঙ্ক্ষার মধ্যে সামাজিক আকাঙ্ক্ষা, রাজনৈতিক আকাঙ্ক্ষা, অর্থনৈতিক আকাঙ্ক্ষা, নানান কিছু যুক্ত হয়। মনে করেন যেই রিক্সা শ্রমিকটা আসলে এই আন্দোলনে যুক্ত হয়েছে, তার সাথে তো আসলে সেই কোটা প্রথার বা খুব একটা সম্পর্ক নেই, কিন্তু তিনি কেন আসলে যুক্ত হয়েছেন, তিনি আসলে কোন সাইকোলজি থেকে যুক্ত হয়েছেন। তো এই যে একটা জনগোষ্ঠীর যে চাহিদাগুলো, এই জনগোষ্ঠীর যে আকাঙ্ক্ষাগুলো, সেটার তো আসলে একটা কোনো সলিড রূপ থাকা জরুরি। বা কারণ এবারের যে আমাদের আন্দোলন, সেই আন্দোলনের যে আসলে ব্যাপকতা বা যে তীব্রতা বা যেই অস্থির সময়টা আমাদের পার করতে হয়েছে এই 36টা দিন, আপনি যদি চিন্তা করেন, তো এই যে সময়ের যে বয়ানটা, এই সময়ে মানুষ আন্দোলনের মধ্যে প্রত্যেক দিন রাস্তায় নেমে যে বক্তব্যগুলো আসলে রাস্তায় দিয়েছে বা যেই আলোচনাগুলো মানুষ করেছে, সেই আলোচনাগুলোর তো কোনো একটা লিখিত রূপ থাকা দরকার। সেটা থেকে আমরা মনে করেন একদম আন্দোলনের পর থেকেই আমরা বলছিলাম যে সরকারের উচিত, বিভিন্ন রাজনৈতিক দলের উচিত ছিল তাদের, কারণ মনে করেন যে বাংলাদেশে যে রাজনৈতিক দল, তাদের একটা রাজনীতি করার ইতিহাস আছে, তাদের এখানে একটা মানে বোঝাপড়া আছে, অভিজ্ঞতার জায়গাও আছে। তারাও জানে যে একটা আন্দোলনের পরে কিভাবে জিনিসপত্র ধূলিসাৎ হতে খুব একটা বেশি সময় লাগে না। 90 আমাদের এর জন্য সবচেয়ে বড় মনে করেন উদাহরণ। আমাদের 71-এর পরে আমরা 90-এ যে একটা গণতান্ত্রিক দেশ হওয়ার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটা সামাজিক চুক্তিটা কিন্তু জাস্ট পলিটিক্যাল পার্টিগুলো ডেমোলিশ করে ফেলেছে। তারা তাদের মতো করে আবারও সেই পুরাতন যে পাওয়ার গেম, সেই পাওয়ার গেমটা তৈরি করেছে। ফলে আমরা তো মনে করছিলাম যে এটা আসলে সবার একটা কাজ হওয়া উচিত ছিল, কিন্তু আমরা দেখলাম কেউই আসলে এই জিনিসটার উদ্যোগ নিচ্ছে না। এখন সেই জায়গা থেকে মূলত আমাদের মনে হলো যে আমাদের তরফ থেকে একটি প্রোক্লেমেশন, একটি ঘোষণা, এই জুলাইয়ের, যেখানে শ্রমিকের কথা বলা থাকবে, যেখানে কৃষকের কথা বলা থাকবে, যেখানে দেশের আপামর মানুষের যেই আকাঙ্ক্ষার কথা, সেই আকাঙ্ক্ষার কথা বলা থাকবে, এটা উত্থাপন করা উচিত। সেই জায়গা থেকে আমরা মূলত এটা উত্থাপন করার একটি প্রক্রিয়া। এটা কি শুধু আপনারা ঘোষণা দিয়েই শেষ হয়ে যাবে, না এটা নিয়ে পরবর্তীতে কোনো কার্যক্রম? আসলে ঘোষণা দেওয়ার পর এটা নিয়ে আসলে কি হবে, এটা মনে করেন যে অনেক বেশি তো আসলে জনগণের উপর নির্ভর করে। মনে করেন যেদিন 3 তারিখ এক দফা ডিক্লেয়ার হইলো, মানে শহীদ মিনারে নাহিদ ইসলাম এটা ডিক্লেয়ার করলেন, ওই দিনও আসলে জনগণ যদি সেটাকে অ্যাকসেপ্ট করে না নিত, তাহলে তো সে এক দফা হইতো না। তো আমরা বলতে চাইতেছি যে আমরা তো জনগণের বার্তাটা আসলে দিতে চাচ্ছি, আমরা বলতে চাচ্ছি আর কি, যে শেষ পর্যন্ত আমাদের এখানে মানে গত 4 মাসেও যদি আমরা দেখি, যে গত 4 মাসেও যেই সরকারটি চলেছে বা যেই সরকার পরিচালনা হয়েছে, সেটি গণঅভ্যুত্থানের সরকার হলেও সেই সরকার কিন্তু আসলে ঠিক মানুষের যে চাহিদা, মানুষের যে আকাঙ্ক্ষা, সেটা কিন্তু পূরণ করতে পারেনি এখন পর্যন্ত না। আপনি আইনশৃঙ্খলা বাহিনীর এখনও বা আইনশৃঙ্খলা ব্যবস্থার এখনও পূর্ণাঙ্গ ব্যবস্থাপন করা যায় নাই। আমরা বারবার শুনতে পাচ্ছি যে প্রশাসনের মধ্যে থেকে একটা স্থবিরতা আছে, যে প্রশাসন আসলে কাজ করতে দিচ্ছে না। এইগুলো কিন্তু আরও বেশি করে প্রমাণ করছে যে আপনি যেই পুরাতন ব্যবস্থাটা ছিলেন, সেই ব্যবস্থাটার মধ্যে আসলে একটা বড় ধরনের গলদ। ফলে আপনি যদি একটা এরকম মানে এতগুলা মানুষ, প্রায় 2000-এর মতো মানুষ মারা গেল, 25-30 হাজার মানুষ সেখানে আহত, আপনি যদি শুধু শহীদ এবং আহত বাদ দেন, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যে ট্রমার মধ্যে সেই সময়টা ছিল, যে পরের গুলিটা কি আমার গায়ে লাগবে, পরের কি আমার বাসায় এসে আমার ছেলেকে গ্রেপ্তার করবে, আমার মেয়েকে গ্রেপ্তার করবে, এই যে ট্রমাটা, এই ট্রমাটার বয়ান তো আসলে রেডি হইতে হবে। এই ট্রমাটার যে এই যে সময়টা, এই সময়টার যে ম্যাচুরিটি, মানুষের যে একটা রাজনৈতিক রূপান্তর বা রাজনৈতিকভাবে তার বোঝাপড়া বৃদ্ধি পাওয়া, সেই জিনিসটার তো আসলে একটা জায়গা তৈরি হইতে হবে। ফলে সেই বয়ানটা আমরা দিব আমাদের জায়গা থেকে। জনগণ যদি এটা অ্যাকসেপ্ট করে, জনগণ যদি এটার সাথে রান করে, তাহলে এটা রান হবে।
মানে আর যদি মনে করেন এমনও তো হইতে পারে যে এই সংগ্রাম সামনের 20 বছর পরের যে জনগোষ্ঠী তারা সেই প্রোক্লেমেশনকে আফল করতে পারে যে ওকে ডান, এটাই ওই সময় রাইট প্রোক্লেমেশন ছিল, কিন্তু কেউ হয়তো বা রিসিভ করে নাই, তারা করতে পারে। ফলে ইতিহাস তো এইভাবে দেখবে আর কি বিষয়টা। ফলে আমরা আমাদের এটা একটা লড়াই, জনগণের যে লড়াই, জনগণের বারবার মুক্তির যে আকাঙ্ক্ষা, সেটারই একটি জায়গা হিসেবে দেখি এবং সেই লড়াইটা আমরা চালিয়ে যাব আমাদের জন্য যতটুকু করা সম্ভব সেই জায়গা থেকে আর কি। আপনাদের সেই জুলাই ঘোষণা নিয়ে তো এটি হলো যে আপনাদের এই ঘোষণার উদ্দেশ্য সম্পর্কে জানলাম, তো ঘোষণার মধ্যে থাকছে কি আসলে সেটা যদি আমাদেরকে একটু জানাতে পারেন। যদি যেহেতু পরশুদিন করবেন সেটা তো পরশুদিনই করবেন, বাট একটু যদি ধারণা দিতে পারেন ব্রিফলি যে কি কি থাকছে সেখানে। মানে ঘোষণাপত্র যদি আমি ধরে নিই আর কি, যে একটা ঘোষণাপত্রে যা যা থাকা দরকার, আপনি কাকে কাকে টার্গেট করছেন, আপনার জনগণের মধ্যে, জনগোষ্ঠীর মধ্যে আপনি কার কার মুক্তির আলোচনা করছেন, মানে আপনি শ্রমিক, কৃষক, পেশাজীবী, আপনার এখানকার প্রত্যেকটা জনগোষ্ঠীর মানুষ, একজন নাগরিক, মানে আপনার একটা মানে নাগরিক যে চাহিদা, মানে একটা নাগরিক আসলে একটা দেশে যেভাবে থাকতে চান, সে যেই সুযোগ সুবিধাগুলো চান, সে যেই পরিবেশটা চায়, মূলত সেই পরিবেশেরই একটা ব্রিফ করার চেষ্টা হবে। কিন্তু এটা কি আমি একটু মাঝখানে একটু আপনাকে মাঝখানে বিরক্ত করি যে এই আমাদের বিদ্যমান যে সংবিধানে আমাদের দেশ চলছে সেটার মধ্যে কি এগুলো নাই? এটার বিষয়টা কি, এটা মনে করেন যে সবসময় যে আমার সংবিধানে কি আগে আছে না আছে তার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো যে আমার ওই শব্দগুলো কিভাবে নির্ধারণ হয়েছে, শব্দগুলো নির্ধারণ হওয়ার প্রক্রিয়াটা কী ছিল। আপনি আইনের যখন আপনি ভাষা পড়বেন তখন কখনোই কিন্তু আপনি বুঝবেন না যে ওইটা আসলে ভালো বলতেছে না খারাপ বলতেছে। মানে বিষয়টা তো অনেক বেশি ওই আইনটা কিভাবে তৈরি হয়েছে, ওই আইনটা তৈরি হওয়ার যে মেকানিজম, সেই মেকানিজমটা কী। যেমন আমরা মনে করেন যে আমরা শুরু থেকে বলছি গণপরিষদের কথা, যে আমরা একটা সুযোগ পেয়েছি বাংলাদেশে, এটা একটা হিস্ট্রি, এটা সারা দুনিয়া আমাদের দিকে তাকিয়ে রয়েছে। তো আমরা যদি এখন একটা গণপরিষদ ইলেকশন করি, আমরা যদি সেই গণপরিষদের মাধ্যমে সেই ডিবেটগুলো ওপেন করি যে আমরা আসলে রাষ্ট্র কীভাবে চাই, প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষকে সেই গণপরিষদে আমরা যুক্ত করি, তখন দেখা যাবে এই যে প্রোক্লেমেশনটা রেডি হচ্ছে, সেই প্রোক্লেমেশনটাও আরও অনেক শক্তিশালী হয়ে গড়ে উঠতে পারতো। কিন্তু আমরা দেখলাম যে আমাদের কোনো রাজনৈতিক দলের বা মানে কারোই আসলে সেই ইচ্ছাটা নেই যে একটা রাষ্ট্র গড়ার। বা আমরা মনে করেন যে ওই ছবিগুলো আসলে আমাদের ভাল লাগে, যে আন্দোলনের সময় কেউ লিখছে রাষ্ট্র মেরামতের কাজ চলছে, ওটা ফেসবুকে ভাল লাগে যে ঠিক আছে এটা খুব বেশ ভাইরাল। কিন্তু বাট যখন আপনি লিটারেলি রাষ্ট্রটা মেরামত করতে নামবেন, যে ওকে ডান আমি এটার এবার কলকবজা ধরবো, মেশিন দেখবো, হ্যাঁ আমি যখন প্রায়োগিক জায়গায় যাব তখন আসলে সবার মধ্যে এক প্রকার ভয়, আতঙ্ক, মানে এটা আসলে তারা বলতে পারবে। আপনার সারা কেমন পাচ্ছেন এই বিষয়ে? আচ্ছা, এখন একটা বিষয় যেটা খুবই সহজ, যে মানুষের মধ্যে এক প্রকার কৌতূহল আছে। মানুষ একটা নিশ্চয়ই একটা অংশ, আমি এটাকে আসলে একভাবে বলা যাবে না, একটা অংশ মনে করেন যে তাদের মনে হচ্ছে যে এইটাই রাইট, এটাই আরও আগে হওয়া উচিত ছিল, এটা কেন দেরি হলো। আবার মনে করেন যে এরকম আমরা প্রচুর মানুষের কল পাচ্ছি, যোগাযোগ পাচ্ছি, তারা এটার সাথে এঙ্গেজ করছেন। আবার আছে অনেকের যে আসলে এটা কি দেরি হয়ে গেল কিনা, আরও আগে দিলে ভালো হতো কিনা, এরকম একটা শঙ্কার মধ্যেও মানুষ আছেন। এটা খুবই স্বাভাবিক আর কি। তো আমরা দেখতে পাচ্ছি যে মানুষের কৌতূহল আছে, কিন্তু মানুষ একেবারে এটা নিয়ে আলোচনা করছে না বা এটাকে খারিজ করে দিচ্ছে না, সেই আলাপটা করতে চায়। আমরা বলছিলাম যে এইটাই যদি আসলে এটা গণপরিষদ হয়ে হতো, তখন দেখতেন যে এই আলোচনাটা ওই গণপরিষদে হইতো। তখন দেখা যেত যে আপনি আপনার ওই আলোচনার মাধ্যমে একটা জিনিসকে অনেক বেশি স্ট্রংভাবে দাঁড়া করেছেন। আমরা এখনও বলতে চাই যে আসলেই এটা গণপরিষদ হতে পারে, সেই গণপরিষদ সবার আসুক, সব দল আসুক, সব মত আসুক, সব বিশ্বাসের মানুষ আসুক, সব গোষ্ঠীর মানুষ আসুক, সব রকমের মানুষ। বর্তমান বাস্তবতায় কি আপনাদের প্রত্যাশা কতটুকু যে সব দল মত কি আপনাদের এইটার পক্ষে আসবেন? এখন বিষয়টা হইলো যে যদি কেউ না আসেন, নাই আসতে পারেন, কিন্তু আসলে দেশ বা দেশের মানুষ, তার যে চাহিদা, তার যে আকাঙ্ক্ষা, সেটা তো কখনো বসে থাকে না, সবসময় এটা মানে সামনে যেতে চায়, এটা আরও এগোতে চায়। তো এই যে বয়ানটা, এই যে মানুষের যে সামনে যাওয়ার, মানুষের যে প্রতিনিয়ত মুক্তির দিকে যাওয়ার, যে একটা আমার মানুষ হিসাবে, সামাজিক জীবন হিসাবে যে আমার একটা মুক্তি, সেই মুক্তির দিকে যাওয়ার যে ইচ্ছা, সেটা তো চলমান থাকবেই। ফলে সেই বয়ান কেউ না কেউ দিয়েই যাবে। এখন এটা যদি রাজনৈতিক দল বা মনে করেন যে বিভিন্ন সংগঠন, মানে সবাই, মানে নট রাজনৈতিক দল, যে কেউ যদি আসলে সেইটার সাথে নিজেকে ইউজ টু না করতে পারেন, তাহলে সেটা একটা আলাদা ঘটনা। কিন্তু এই বয়ান তো থাকবেই, এই বয়ান আজকে কালকে পরশু কোনো না কোনো দিন মানুষের চাহিদাকে নিশ্চয়ই রিফ্লেক্ট করবে বলে আমরা বিশ্বাস করি আর কি। তো মোটামুটি আমার যদ্দূর আপনার সাথে কথা বলে মনে হলো যে এটি আসলে একটা ডকুমেন্ট হিসেবে
থেকে যাবে হয়তো, এটি কতটুকু একেবারেই আইনের মধ্যে বা বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থার মধ্যে এটি সন্নিবেশিত হবে সেটি নিয়ে একটু সন্দেহ থেকে সন্দেহ মানে কি, এটা একটা লড়াইয়ের অংশ। কারণ আজকে কিন্তু প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকেও বলা হয়েছে যে এটি সাথে তারা আসলে এই বিষয়ে অবগত নন এবং তারা এটি একটি বেসরকারি উদ্যোগ হিসেবেই দেখতে চাচ্ছে। এটা কিন্তু একটা ভালো হলো, আমাদেরকে যে কিংস পার্টি বলা হইতেছে হয়তো এটার পরে যারা সমাজদার তারা আর কিংস পার্টি বলবেন না, কারণ আমরা আসলে যা যা চাচ্ছি তা এই সরকার করছে না, তার মানে তার আমরা কিংস পার্টি হতে পারছি না। সো এটা একদিকে ভালো প্রেস উইং এর এই বক্তব্যের কারণে, যে আমাদেরকে সামনে হয়তো বা কিংস পার্টি বলা যাবে না, কিন্তু আমাদের বিষয়টা হলো যে আমরা যখন জুলাই গণঅভ্যুত্থানও যখন শুরু হয়েছে বা আমরা ক্যাম্পাসে বিভিন্ন আন্দোলন করেছি, এইসব আন্দোলনের সময় আমরা দেখেছি যে আমরা অনেক কথা বলেছি, প্রথমে কেউ আমাদের ওই কথাকে গুরুত্ব দিতে চায় না, কিন্তু প্রতিনিয়ত বারবার এটা স্মরণ করানোর মাধ্যমে একসময় আসলে মানুষ সেটার পক্ষে সে দাঁড়িয়েছে। যেমন মনে করেন শেখ হাসিনা ফেসিস্ট, এইটা আমরা রাজনৈতিকভাবে বলছি 5 বছর 6 বছর ক্যাম্পাসে দাঁড়িয়ে রাজুতে 20 জন 25 জন 30 জন 40 জনের সামনে, কিন্তু আজকে দেখেন 6 বছর পরে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ শেখ হাসিনাকে ফেসিস্ট বলেছে। তো লড়াই তো আসলে এইরকম, মানে লড়াই তো আসলে ওয়ান স্ট্রেট না, যে আমি বললাম হইল না আমার এখন মারামারি, বিষয়টা তো সবসময় এরকম না। আমার লড়াইটা চলমান, আমি এই লড়াইটা চলমান রাখবো। আমি এই প্রোক্লেমেশনকে সিরিয়াসলি বাংলাদেশের আইনি ব্যাখ্যায় নিয়ে যেতে চাই। নট অনলি এই প্রোক্লেমেশন, দরকার পড়লে যদি সবাই বলে যে না এই প্রোক্লেমেশন না এখন গণপরিষদ হবে, গণপরিষদে প্রোক্লেমেশন রেডি করবো, আমরা ওইটার সাথেও ওকে। কিন্তু আমরা বলতে চাচ্ছি কোনো না কোনোভাবে কোনো না কোনো উপায়ে আপনার একে একটা মানে প্রাতিষ্ঠানিক ভিত্তি দিতেই হবে, না হলে শেষ পর্যন্ত 90 যেভাবে আমরা হারিয়েছি সে 2024 হারাবো, হয়তো বা আমাদের পরের জেনারেশন আবার 10 বছর 15 বছর 20 বছর পরে আবার এইভাবে অকাতরে জীবন দিবে, জাস্ট একটা গণতান্ত্রিক আকাঙ্ক্ষার জায়গা আপনি থেকে। কিন্তু প্রথম পার্টি একটু বিরতির আগে আপনি বলেছিলেন যে বর্তমান সরকারের সময়েও এই যে স্বপ্ন সেটি ধূলিসাৎ হতে চলেছে, কেন মনে হলো যে সেটি ধূলিসাৎ হতে চলেছে? এখন এখানে দুইটা বিষয় আর কি, এক হলো একটা সরকার গঠন হয়েছে, এই জায়গাটা মনে করেন যে আমিও মানতে রাজি যে একটা সরকার এই যে প্রক্রিয়ায় গঠন হয়েছে, যেহেতু আসলে সত্য বিষয়টা হলো মানুষের তো এই পুরো ব্যবস্থার উপর রাগটা ছিল, ফলে এই ব্যবস্থার উপরে এই ব্যবস্থার সাথে যারা জড়িত নানানভাবে গত 15 বছরে তাদের উপর তো মানুষ তাদের একটা রাগ সেটা তো আসলে মানুষ চাপিয়েছে। ফলে দেখা গেছে যে ওই যে অর্গানগুলা মানে এইখানেই কিন্তু আসলে বাস্তবতা, কেন একটা নতুন ব্যবস্থা প্রয়োজন, কারণ পুরান ব্যবস্থার উপর মানুষ কিন্তু এক প্রকার রাগ ক্ষোভ যা ঝাড়ার সে ঝেড়েছে। আপনি সেই ব্যবস্থায় রাখলেন, কিছু ব্যক্তি পরিবর্তন করে দিলেন, এটা কিন্তু আরও বেশি ভালো করে প্রমাণিত হলো যে কিছু ব্যক্তি কিছু মানুষ পরিবর্তন হলেই আসলে সামগ্রিক পরিবর্তনটা হবে না, সামগ্রিক পরিবর্তনটার জন্য এই ব্যবস্থাটার পরিবর্তন হতে হবে। আবার অন্যদিকে আমি মনে করেন এটা একটা বয়ান, কিন্তু অন্যদিকে আমি যেটা দেখি যে এই সরকারের আসলে পাবলিক এঙ্গেজমেন্ট খুব কম, এই সরকার অনেক কিছু নিয়ে ব্যস্ত, আসলে মনে করেন যে নানান কিছু ঘটছে, সচিবালয়ে কিছুদিন আগে আগুন লাগার মতো ঘটনা ঘটেছে যেটা আমাদের হিস্ট্রিতে নেই, ফলে এরকম নানান এগুলো ষড়যন্ত্র বা নানান রকমের সেরকম না, মানে এতটুক আগুন বা 10 ঘন্টা ধরে যে আগুনটা জ্বললো আর কি, মানে সেটা তো মানে এই ব্যাপকতা তো কখনো হয়নি, এটা কেপিএ এলাকার ভিতরে। ফলে সেই জায়গা থেকে এইগুলো ষড়যন্ত্র আছে, ষড়যন্ত্র থিওরির নামে গুজব আছে, একটা নানান রকমের ব্যবস্থা আছে, রাজনৈতিক দলগুলোর এক প্রকার চাপ আছে, ফলে সব কিছু মিলিয়ে আমাদের কাছে মনে হচ্ছে যে এই সরকার আসলে যে পাবলিক ম্যান্ডেট রাখার জন্য আইন শৃঙ্খলা বা বাজার দর বা নানান কিছুতে যদি উদ্যোগ নিলেও সেই উদ্যোগগুলো যথেষ্ট হচ্ছে না। ফলে যেটা হচ্ছে মানুষের যে একটা আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষা একেবারে সব বাস্তবায়ন হবে না, কিন্তু মানুষ তো আসলে ভিন্ন উদাহরণ দেখতে চায়। আপনি মনে করেন যে ঠিক আপনি একই প্রবলেম বাট আপনি ডিল করছেন কিভাবে, আপনার ডিলিংয়ের যে পরিবর্তনটা, আপনার বক্তব্যের যে পরিবর্তনটা, আপনার আচরণের যে পরিবর্তনটা, ট্রেডিশনাল পলিটিশিয়ান বা ট্রেডিশনাল অর্গানাইজারদের আচরণের থেকে আপনি যে ভিন্ন আচরণ করছেন, আপনি যে মোর প্রো পিপল, সেটা গভর্নমেন্ট আসলে জনগণকে ফিল করাতে ব্যর্থ হচ্ছে। মানে আপনি কি বলতে চাচ্ছেন যে আগে যেরকম মন্ত্রীরা যেরকম কথাবার্তা বলতো এখনকার উপদেষ্টারা সেরকমই বলছে? মানে বিষয়টা কথা বলার বিষয় না, কথা না, সামগ্রিকভাবে তাদের কার্যক্রম। কারণ মনে করেন যে সে কাকে দিয়ে কাজ করাচ্ছে, সে তো ওই পুরাতন আমলাতন্ত্রকে দিয়েই কাজ করাচ্ছে। তো ওই যে মনে করেন আপনার একটা কাজ হবে, সেই কাজ হবে আর প্রজ্ঞাপন বের হতে লাগে 1 মাস, কারণ ওইটা ওই দপ্তরে যাবে, ওই দপ্তর থেকে ওই দপ্তরে যাবে, ওই দপ্তরে মানে আমলাতন্ত্রকে যে শক্তিশালী বানানো হয়েছে, এবং আমলাতন্ত্র এতটা শক্তিশালী হয়েছে যে আমলাতন্ত্রের সামনে আপনি মনে করেন যে সাধারণ মানুষের যে এজেন্ডা, সেই এজেন্ডা ফুলফিল করতে গভর্নমেন্টের সময় মানে গভর্নমেন্ট হয়তো পারে না, মানে এটা আমরা যতটা বুঝি আর কি, বা বাইরে থেকেও দেখেছি বা এর আগেও আমরা বলেছি
মানে যখন আওয়ামী লীগ গভর্নমেন্ট আছে আমরা কিন্তু বারবার বলতাম যে আমলাতন্ত্র এত শক্তিশালী, আমলাতন্ত্র এত শক্তিশালী, তো এই আমলাতন্ত্রের তো কোনো পরিবর্তন হয়নি। না, তাদের এখন তো তাদেরকে মহান ক্ষমতার দেওয়ার চিন্তা করা হচ্ছে, কিন্তু বাকি জনগোষ্ঠীর কি অবস্থা? কি অবস্থা এটাতে আলাপ হচ্ছে না। ফলে এই যে আমলাতন্ত্র তার যে নিজের যে চাহিদা, হ্যাঁ মানে মনে করেন আমরা দেখলাম আমলা জনপ্রশাসন ক্যাডারদের একটি প্রোগ্রাম, তারা বলতেছে যে সরকারকে কিভাবে রাজি করাইতে হয় সেই টুলস আমার জানা আছে। তো আমি সরকারের পছন্দ নাই করতে পারি, কিন্তু সে সরকারি কর্মকর্তা, ঠিক আছে, তার এমনও না যে এইটা সিদ্ধান্ত হয়ে গেছে। একটা সংস্কার কমিশনের একজন মানে মেবি মেম্বার, তিনি একটা কমেন্ট করেছেন, তো তার যদি বক্তব্য থাকে তাহলে তো এখনও তো অনেকগুলো আলোচনার জায়গা আছে। তারা যেই সুপারিশ দিবে সেটা প্রধান উপদেষ্টার কাছে যাবে, তারপর প্রধান উপদেষ্টা বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন বর্গ, বিভিন্ন অংশীজনদের সাথে আলাপ করবে। তার মানে তো আলাপ করার উপায় কিন্তু আছে, আপনি আলাপে যাচ্ছেন না, আপনি এখানে এক প্রকার প্রেশার ক্রিয়েট করতেছেন। আমরা বলতে চাইতেছি ডায়লগ হোক, ভিন্ন মত থাকুক, তীব্র ভিন্ন মত থাকুক, কিন্তু সেখানে ডায়লগ হোক। ডায়লগ তো একটা কমন গ্রাউন্ডে আমাদের আনতে সাহায্য করে, কিন্তু আপনি দেখবেন যে এইখানে আসলে ওই পরিবেশটা তৈরি করা যাচ্ছে না। এখানে কেউ আলোচনা করতে যাচ্ছে না, সবাই সবার মতো করে জাজমেন্ট দিচ্ছে এবং নিজের যেই জিনিসটা সেই জিনিসটা বের করে নিয়ে আসতে চাচ্ছে, এবং মানে আমলাতন্ত্রের যেই পুরাতন নজির, মানে সেই ক্ষেত্রে কি সরকারের দুর্বলতা প্রকাশ পাচ্ছে না? এরা যে অনেকগুলো অভিযোগ আসলো, তারা বিভিন্ন সমাবেশ করছে, সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে সমাবেশ করছেন, এবং প্রধান উপদেষ্টা যেই কমিশন গঠন করেছেন সেই কমিশনের প্রধানকে 48 ঘন্টার মধ্যে পদত্যাগ অপসারণ করতে হবে এরকম আলটিমেটাম দেওয়া হচ্ছে। তো এইসব বিষয়ে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা সরকারের পক্ষ থেকে নেওয়া হয়নি। এরকম মনে হচ্ছে কি যে সরকার একটু তাদের প্রতি একটু দুর্বলতা প্রকাশ পাচ্ছে কি? এখন মনে করেন যে বেসিক্যালি দেখতে তো নিশ্চয়ই কেন গভর্নমেন্ট এটা হ্যান্ডেল করতে পারবে না, তার সচিবালয়, তার মন্ত্রণালয়, তার মিনিস্ট্রি, এটা তার ইনার আলাপ। এটা কি কারণে আমি জানবো? আমি একটা পাবলিক, বাংলাদেশের একটা জনগণ, আমার কেন জানতে হবে যে প্রশাসনের ভিতরে এত ঝামেলা? আমি কিন্তু বাইরে থেকে দেখবো প্রশাসন ওকে সবাই কাজ করছে, কিন্তু আমার যখন এটা দেখতে হচ্ছে তখন তো বুঝতেই হবে যে সরকার আসলে তার যেই টোটাল মানে এখানে পারফরমেন্স, সেই পারফরমেন্সে হয়তো বা কোনো জায়গায় ঘাটতি আছে, বা কিভাবে আসলে এটা পুরো সমাধান করবে সেটা জানে না। তো আমাদের সাথে যোগ দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন। আপনাকে এনটিভিতে স্বাগত জানাচ্ছি। তো প্রথমেই আপনার কাছে জানতে চাই যে আজকে একটি সংবাদ সম্মেলন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি। তারা জুলাই ঘোষণা বা প্রোক্লামেশন অফ জুলাই নামে একটি ঘোষণা আগামীকাল অর্থাৎ 31 ডিসেম্বর ঘোষণা করবে কেন্দ্রীয় শহীদ মিনারে। তো আপনি নিশ্চয়ই পত্রপত্রিকা দেখেছেন, গণমাধ্যমে দেখেছেন যে তারা এটি করছে এবং কি কারণে করছে। তো আপনার কি মনে হয় যে এইটি কি বাংলাদেশের সামনের দিনগুলোতে রাজনৈতিক কোনো পরিবর্তন আনবে বা রাষ্ট্রীয় কাঠামোতে কোনো পরিবর্তন আনতে পারবে কি? ধন্যবাদ আপনাকে। আসলে বাংলাদেশে তো দীর্ঘদিন যাবৎ আপনার মত প্রকাশের অবস্থাটাই ছিল না, স্বাধীনতা ছিল না। আমাদের সংবিধানে কি লেখা আছে? আমাদের সংবিধানে লেখা আছে যে নাগরিকেরা তাদের স্বাধীন মত প্রকাশ করতে পারবেন, সমবেত হতে পারবেন, সংঘবদ্ধ হতে পারবেন, অর্থাৎ সংঘ করা, দল করা, সমিতি করা, এগুলো তাদের ফান্ডামেন্টাল রাইটস। এবং এই রাইটসগুলো আমাদের সংবিধানে স্বীকৃত। কিন্তু আনফর্চুনেটলি যে পতিত স্বৈরাচার আমলে এই রাইটসগুলো, জনগণের রাইটসগুলো আপনার স্বীকার করা হতো না, বরং এগুলোকে নিষ্পেষিত করা হতো, এবং যারা এই নিয়ে কথা বলতেন তাদের দমন নিপীড়নের শিকার হতে হতো, তাদের গুমের শিকার হতে হতো। আমি যে জিনিসটা দেখতে চাই সেটা হচ্ছে যে আপনার একটা নতুন কথা তারা বলতে চাচ্ছেন। কি কথা বলতে চাচ্ছেন সেটা আমরা জানি না। তারা একটা বলেছেন, তারা একটা ঘোষণা দেবেন, জুলাই বিপ্লবের ঘোষণা দেবেন। আবার তারা নিজেরই একটা কথা বলেছে, যেটা আমি মানে পত্রিকা যেটা দেখেছি, তারা বলেছেন যে এটা 5ই অগাস্টই দিলে ভালো হতো। ইনফ্যাক্ট যদি প্রক্লামেশন হয় তাহলে এটা তো তখনই হতে হবে। আপনার যেমন আমি যদি বলি, আমাদের নেতা, আমাদের পার্টির ফাউন্ডার প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, যেটাকে আমরা বলি প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্স, তাই না? এটা উনি যেই সময়টিতে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, এটা কি তার এক স্বাধীনতা যুদ্ধ শুরু হওয়ার পরে অথবা যুদ্ধের সমাপ্তির পরে প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্স হয় না। তো এটাকে তো মানে অনেকে এটা মানে তারা বিপ্লব বলছেন, আমরা এটাকে বিপ্লব মানে আমি ব্যক্তিগতভাবে বিপ্লবের সঙ্গে, আমরা তো ছাত্র রাজনীতি করেছি, রাজনীতির যতটুকু অধ্যয়ন আমাদের মধ্যে আছে,
এটা বিপ্লবের সংজ্ঞার মধ্যে সেইভাবে পড়ে না, কারণ বিপ্লব করতে হলে একটা বিপ্লবী সংগঠন লাগে। এটা হলো একেবারেই বিপ্লবের তাত্ত্বিক কথা। বিপ্লব করার জন্য বিপ্লবী সংগঠন লাগে, বিপ্লবের মন্ত্র লাগে, অর্থাৎ লক্ষ্য লাগে, উদ্দেশ্য লাগে, কর্মসূচি লাগে। বিপ্লবোত্তর সমাজ কাঠামো, রাষ্ট্রের বিন্যাস কেমন হবে, সেই বিপ্লবীরা সেগুলো আগেই অবহিত করেন, জনগণকে জানান দেন। সেটার ভিত্তি করেই তো মানুষ বিপ্লবে অংশগ্রহণ করে, বিপ্লব সফল হয়। তো উই ডিডন্ট সি এক্স্যাক্টলি আমরা এই জাতীয় মানে আপনার জুলাই অগাস্টে এই সরকারের বিরুদ্ধে যে চূড়ান্ত আন্দোলনটা, আমি চূড়ান্ত আন্দোলনটা বলবো এই কারণে যে আন্দোলনটা তো অনেক আগেই থেকেই চলছে, শুরু হয়েছে অনেক আগে থেকে। আমাদের পার্টির তরফ থেকে তো আমরা এক দফার কর্মসূচিটা আমরা অনেক আগেই ঘোষণা করেছি। বিশেষ করে আপনার মানে যে 7ই জানুয়ারিতে এই সরকার যখন একতরফা একটা নির্বাচনের কথা বলল, যখন আমিডামি নির্বাচনের কথা বলল, অথবা জনগণের দাবি যখন মেনে এই সরকার মানে দুঃখিত মানে বিগত সরকার, তো তখন থেকেই তো এক দফার আন্দোলনটা রাজনৈতিক দলগুলোর কথা বলেছি। বিএনপি সমমনা দলগুলো যারা ফ্যাসিজমের বিরুদ্ধে যারা রুখে দাঁড়িয়েছিল এবং গত 15-16 বছর ধরে যারা আন্দোলনটি চালিয়ে যাচ্ছিলেন, তারা কিন্তু এক দফার কর্মসূচি সবাই দিয়েছেন। সেটা আপনার ডান বলেন, বাম বলেন, ইসলামী পন্থার দলগুলো বলেন, সবাই দিয়েছে। তো এটার মধ্যে মানে ছাত্ররাও কিন্তু তাদের যার যার জায়গা থেকে তারাও এক ধরনের আন্দোলন করছিলেন। তারা বৈষম্য বিরোধী আন্দোলন করছিলেন। তারা বলছিলেন কোটা প্রথা বিলোপের কথা বলছিলেন, তাই না? তো কোটা বৈষম্যের কথা বলেছেন, ইত্যাদি ইত্যাদি। এই বিষয়টি একটা রাজনীতির তো একটা যে কোনো জিনিস একটা চূড়ান্ত পর্যায়ে একটা ক্লাইম্যাক্স যাবে, সেই ক্লাইম্যাক্সটি সংগঠিত হয়েছে আপনার অগাস্ট মাসে। এবং একটা সরকারের মানে আপনার বিদায় ঘটেছে, কি বলে একেবারেই গত 2-4-5 শতাব্দীতে এই ধরনের কোনো নজির নাই এইভাবে একটা সরকারের পতন ঘটে। এর এমন মাত্রায় একটা সরকার কতটা গণধিকৃত হলে ঠিক এইভাবে সরকারকে একেবারে আপনার আগা পাছা মানে পালাতে হয়, সরে যেতে হয়, এটা একটা নজির 2-4-500 বছরও নেই। তো যাই হোক, তো এটার জন্য আমরা ইনফ্যাক্ট তখন আমরা কোনো দৃশ্যমান কোনো বিপ্লবী সংগঠন দেখিনি, এবং সেই সংগঠনের কোনো মানে অস্তিত্ব এখন পর্যন্ত জানা যায়নি। তারা একটা শেষ পর্যায়ে ছাত্রদের তরফ থেকে শেষ পর্যায়ে তারা রাজনৈতিক দলগুলো যখন এক দফার আন্দোলনের কথা বলছিলেন, এই এক দফার কথাটি তারা একেবারে শেষ পর্যায়ে তারাও তখন বলেছেন ইয়েস, হাসিনা মাস্ট গো, মানে শেখ হাসিনাকে চলে যেতে হবে, দ্যাট ইজ এক দফা। তো এটাকে আপনি তাত্ত্বিকভাবে বিপ্লব বলতে পারেন কি না সেটা ভিন্ন কথা। তো যারা যেভাবে মানে ডাকতে পছন্দ করেন সেটা তাদের বিষয়। এবং এটাও ঠিক যে যারা এই যে আগামীকালকে অর্থাৎ মানে তারা যে সমাবেশের কথা বলছেন 31শে ডিসেম্বর প্রবাবলি, 31 রাইট। তো সেখানে মানে আপনার এই দুটি সংগঠন, ছাত্রদের একটি সংগঠন এবং ছাত্রদের মধ্যে যারা জ্যেষ্ঠ যারা ছিলেন তাদের একটা সংগঠন, তারা জাতীয় নাগরিক কমিটির নামে বলেছেন। যদিও তারা বলেন না যে এটা তাদের কোনো রাজনৈতিক দল, বলছেন এটা একটা রাজনৈতিক উদ্যোগ, হোয়াট এভার দ্যাট ইজ দেয়ার এক্সপ্লানেশন। তো তারা নিজেদের তরফ থেকে বলেছে, আমি বিশেষ করে মানে আমি ওই ছেলেটি যে আপনার ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাসনাত আবদুল্লাহ প্রবাবলি, মানে তিনি একটা খুব কারেক্ট স্টেটমেন্ট করেছেন এই মার্চে, তিনি একটা কারেক্ট স্টেটমেন্ট করেছেন। তিনি বলেছেন এটা 5th অগাস্টে হলে ভালো হতো। তো যাই হোক, এটা এটা এই কর্মসূচিটি বা নামকরণটি সব একখায়িত, তাদের তরফই তারা মানে এক্সপ্লেইন করেছেন। এখন কথা হচ্ছে যে ফাইন, রাজনীতিতে তো শত ফুল ফুর্তি দিতে হবে, দ্যাট ইজ দ্য এসেন্স অফ ডেমোক্রেসি। গণতন্ত্রের সংজ্ঞাটা কি? গণতন্ত্রের সংজ্ঞা নানান মত, নানান পথ থাকবে। তারপরে জাতীয় স্বার্থে আপনি ফাইনালি দেশের স্বার্থে সবার আগে বাংলাদেশ, যেটা আমাদের পার্টি বলে। আমরা রিসেন্ট আমরা একটা কর্মসূচি নিয়েছি যে সবার আগে বাংলাদেশ। তো সেখানে আপনার যখন কান্ট্রি ফার্স্ট হবে, যেমন আপনি দেখবেন আমেরিকার ট্রাম্প কি বলতেন যে আমেরিকা ফার্স্ট। তো প্রত্যেকটা দেশের যার যার পার্সপেক্টিভে তার দেশকে তারা মানে অগ্রাধিকার দেবেন। এখন আমাদের বড় চ্যালেঞ্জটা হচ্ছে আমাদের বাংলাদেশকে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তর করা। এই রাষ্ট্রের গণতান্ত্রিক চরিত্রের যে রূপায়ণটা, এটা একটা বড় মাপের আপনার সংগ্রাম, বড় মাপের লক্ষ্য। তারপরে আপনার মানে জবাবদিহিতা, স্বচ্ছতা ইত্যাদি, এবং আপনার মানে ফ্যাসিবাদের যে উপকরণগুলো আমাদের রাষ্ট্রের মধ্যে আপনার একেবারে লেপ্টে গিয়েছিল, সেগুলো ধুয়ে মুছে পরিষ্কার করা, এগুলো খুবই ওরা তো ওই বিষয়েই বলছেন যে তারা একটা নতুন বাংলাদেশ গড়ার জন্য তারা কিছু তাদের চাওয়া পাওয়ার কথা এটিতে তুলে নিয়ে আসতে চায়। আপনার কি এই যে নতুন বাংলাদেশটা আমরা সবাই চাই? আপনার খেয়াল আছে হোসেন মোহাম্মদ এরশাদ তার তথাকথিত এক গানের লাইন ছিল, নতুন বাংলাদেশ গড়বো মোরা।
ইটস নাথিং নিউ। একজন সামরিক স্বৈরাচার, তিনিও নতুন নতুন বাংলাদেশ গড়তে চেয়েছিলেন। তার নতুন বাংলাদেশ ছিল তার এক ধরনের সামরিক এক নায়ক। যদিও এটা 31 তারিখ ঘোষণা হবে, তারপরে কিন্তু আপনার শেখ হাসিনারও কিন্তু এক ধরনের রাজনৈতিক বন্দোবস্ত ছিল। শেখ হাসিনার রাজনৈতিক বন্দোবস্ত ছিল যে বিনা ভোটে নির্বাচন বিনা ভোটে ক্ষমতা থাকা, নির্বাচন না করে ক্ষমতা থাকা, অথবা নির্বাচন নামে তামাশা করে ক্ষমতা থাকা, জোর জুলুম করে ক্ষমতা থাকা। এক একটা কৌশল থাকে। সুতরাং ফার্স্ট অফ অল হচ্ছে যে আমরা যেটা বলতে চাই যে আমাদের রাজনৈতিক বিকল্পগুলো লাগবে। আজকে বর্তমান যে সিনারিও, সে সিনারিওতে আপনার আওয়ামী লীগ জনগণের সামনে ভোটে দাঁড়াবার মানে মুখ নেই, সাহস নেই। তো পতিত স্বৈরাচারের যে সমস্ত এলিমেন্টসগুলো আছে, যেই নামে হোক, যেমন দেখবেন যে গত জাতীয় সংসদ নির্বাচনে পতিত স্বৈরাচারের কিছু এলিমেন্ট যারা ঠিক নৌকা মার্কা ইলেকশন করতে পারেনি, তারা আমরা মার্কা, কুমড়া মার্কা, নানান মার্কা নিয়ে তারা স্বতন্ত্র হিসেবে মানে তারা একটা জানান দিয়েছে, মানে দেখিয়েছে যে একটা শেখ হাসিনার মধ্যে একটা নির্বাচন হয়, কম্পিটিটিভ নির্বাচন হয়। একইভাবে আপনার স্থানীয় সরকার নির্বাচনে ওটা তখন তো মার্কায় নির্বাচন হতো। তো আওয়ামী লীগের লোকেরা নৌকা মার্কা ইলেকশন করেছে, আবার আওয়ামী লীগের লোকেরা আবার ওই মানে আপনার ওই যে কী বলে কুমড়া মার্কা, লাউ মার্কা, নানান মার্কা নিয়ে তারাও স্বতন্ত্র দাঁড়িয়েছে। বাট দ্যাট স্বতন্ত্র ইজ নট স্বতন্ত্র। ওই স্বতন্ত্র আলাগুলো, ওই স্থানীয় সরকারের স্বতন্ত্রগুলো মূলত শেখ হাসিনার সরকারের নির্বাচনী ব্যবস্থাটাকে লেজিটিমেসি দিতে চেয়েছে, একটা মানে পার্টিসিপেটরি ইলেকশনের রূপ দিতে চেয়েছে। সুতরাং ওরা কিন্তু আরও খারাপ মানুষ। তো সুতরাং আপনার ওই সমস্ত লোকগুলো মানে ঘাপটি মারা আওয়ামী লীগের পতিত মালগুলো তারা এখন মানে বিএনপির কাছে চড়বে, এটা আমি স্ট্রংলি আমার দলের অভ্যন্তর আমরা প্রোটেস্ট করি আমরা, এবং আমরা অ্যালাউ করছি না। আমাদের দলের ক্যাটেগরিক্যালি নীতি আছে যে আমরা পতিত স্বৈরাচারের কোনো এলিমেন্টকে আমাদের দলের মধ্যে আমরা আশ্রয় দেবো না, প্রশ্রয় তো দূরের কথা। আচ্ছা, তো একইভাবে এখন কথা হচ্ছে কি যে আওয়ামী লীগ তো নাই, সাংগঠনিকভাবে আওয়ামী লীগ এটা ইট হ্যাজ বিন পেরিজড, এটা পচে গেছে, এটা শেষ হয়ে গেছে। তো এখন বাংলাদেশ, এখন বর্তমান বাস্তবতা যেটা, শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনার একক একটি রাজনৈতিক দল হিসেবে আছে। তো পার্লামেন্টে কি আমি 270-80 সিট নিয়ে আমি পার্লামেন্ট ইলেকশন করব? বাস্তবতা ইজ লাইক দ্যাট। আমরা তো চাই যে আপনার মানে রাজনীতিতে চেকস অ্যান্ড ব্যালেন্স থাকতে হবে। আমরা তো চাই যে ভিন্ন মত থাকতে হবে। গণতন্ত্রের বিউটি তো তাই। যদি আমাদের ছেলেমেয়েরা তারা যারা আন্দোলন করেছেন তার সবাই যে আমার মানে দলকে সমর্থন করেন তা তো না, এর মধ্যে ভিন্ন মতো থাকতে পারে। যেমন আমরা দেখেছি যে আপনার জাতীয় নাগরিক কমিটির তরফে আপনার যখন এই আওয়ামী লীগের পতিত স্বৈরাচারের সহযোগী যারা মানে ইন দ্য নেম অফ স্বতন্ত্র নানান নামে যারা ইলেকশন করেছিল স্থানীয় সরকারে, তারা আবার ওই জাতীয় নাগরিক কমিটির উপর একটা ভর করার চেষ্টা করেছিল, অথবা তাদের পক্ষে জাতীয় নাগরিক কমিটির কেউ কথা বলার চেষ্টা করেছে। আবার আমরা এটাও দেখেছি, ইটস এ গুড সাইন, দ্যাট ইজ ডেমোক্রেসি। আবার তাদের ওই সংগঠনের মধ্য থেকেই আবার মানে বেশ কিছু নেতা সমন্বয় তারা আবার এটা বিরোধিতাও করেছেন। তারা এই আইডিয়াটাকে সাবস্ক্রাইব করেন নাই, এই আইডিয়াটাকে এন্ডোর্স করেন নাই। তো রাজনীতিতে তো আপনার মানে দলের অভ্যন্তরে ভিন্ন মত থাকবে, তারপরে আপনার সামাজিকভাবে ভিন্ন মত থাকবে। এটা যদি না থাকে তাহলে আপনার গণতন্ত্র আপনি এগিয়ে নিতে পারবেন না। সুতরাং আমি যে ছেলেরা যে আপনার যে 31শে ডিসেম্বরে যে প্রোগ্রামটার কথা বলছেন, তার একটা ঘোষণা দেওয়ার কথা বলছেন, মানে এই ঘোষণার মধ্যে তো নিশ্চয়ই ভালো কিছু থাকতে পারে। তো আপনি সেটা তো জানেন না, আমিও জানি না। তো ঘোষণাটা আমরা শুনি না আগে। ঘোষণাটা যদি আমরা শুনি, ঘোষণাটা যদি দেখি, এর মধ্যে যদি মানে ভালো দিক যদি থাকে, যেমন আমরা ছোটোবেলা যখন পড়তাম আদর্শলিপি বলে একটা বই পড়তাম একেবারে বাল্য বয়সে, বলতো ইক্ষু রস অতি মিষ্ট। আসলে কি ইক্ষু রস অতি মিষ্ট নয়? সদা সত্য কথা বলিবে, এই কথা কি সত্য নয়? অন্ধজনে দেহবালে কথাটা কি সত্য নয়? তো এই যে কতগুলো বিষয় আছে, ভালোকে ভালো বলা, সাদাকে সাদা বলা, এই বিষয়গুলো যে বা যারাই বলুক না কেন, সেটা গ্রহণ করার মতো আপনার মানে ঔদার্য থাকবে না কেন, মানসিকতা থাকবে না কেন? এবং আমরা চাই যে বিএনপির পাশাপাশি আরও অনেক ভাবনা গড়ে উঠুক, যদি বাট ফাইনালি ইট ইজ দ্য জাজমেন্ট অফ দ্য পিপল। জনগণ কোনটা গ্রহণ করবে? চীনের নেতা, কমিউনিস্ট পার্টির নেতা, যিনি চীনের বিপ্লব ঘটিয়েছিলেন, আপনার কমরেড মাও সেতুং, তিনি বলতেন জনগণের কাছে যাও। জনগণ হচ্ছে চূড়ান্তভাবে সকল ক্ষমতার উৎস। জনগণ আপনাকে এন্ডোর্স করবে কিনা, জনগণ আমাকে এন্ডোর্স করবে কিনা, আলটিমেটলি জনগণের কাছে আমাকে যেতে হবে। সুতরাং জনগণের উপর নির্ভরতা রাখতে হবে, অর্থাৎ দ্যাট ইজ দ্য মিনসটা হচ্ছে ইলেকশন। নির্বাচনের মধ্য দিয়ে আপনি সেই জনগণ এন্ডোর্সমেন্টটা পাবেন। নাম্বার 2 হচ্ছে 17টি বছর
বাংলাদেশের জনগণ নির্বাচন থেকে বঞ্চিত, এবং নির্বাচনের বঞ্চনার মধ্য দিয়েই বাংলাদেশে আজকের যেই সংকটটি তৈরি হয়েছে সেটা মূলত কিন্তু নির্বাচন কেন্দ্রিক। নির্বাচনটা যদি হতো তাহলে পালাক্রমে আপনার সরকারের পরিবর্তন হতো, সরকার জবাবদিহি করতে বাধ্য হতো, সরকার স্বৈরাচারী উঠতে পারতো না, যদি প্রকৃত পক্ষে যে রাষ্ট্রের যে গণতান্ত্রিক ক্যারেক্টারটা থাকতো, রাষ্ট্রকে এইভাবে অবাধে লুণ্ঠন করতে পারতো রাষ্ট্রের যারা চালিকা শক্তিদের যারা ছিলেন না। তো সেজন্য আমাদের দরকার সত্যি সত্যি রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের ক্ষেত্রে যে বাধাগুলো আছে সেই বাধাগুলো অপসারণ করতে হবে। সেটার জন্য আমাদের নিঃসন্দেহে সংস্কার লাগবে, তাই না? আপনার অনুষ্ঠানটা করছি, অনুষ্ঠানে এখানে পর্যাপ্ত সমস্ত ব্যবস্থাগুলোই আছে বলে অনুষ্ঠান করা সম্ভব হচ্ছে। এর কিছু ব্যত্যয় ঘটলে কি অনুষ্ঠানটা খুব সুন্দর হতে পারতো না। তো সুতরাং সংস্কার লাগবে, নির্বাচন লাগবে, শুধুই মাত্র নির্বাচন নয়, শুধুই মাত্র সংস্কার নয়, নির্বাচন লাগবে, সংস্কার লাগবে, এবং যেটা প্রফেসর মোহাম্মদ ইউনূস 3টি অপশনের কথা বলেছেন, যে নির্বাচন ছাড়া সংস্কার নয়, সংস্কার ছাড়া নির্বাচন নয়, আবার সংস্কার হলো সেই ঐক্যমত ছাড়া সংস্কার নয়। সুতরাং আমাদের যাবতীয় ইস্যুতে ফাইনালি ঐক্যমতের কথা প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেছেন, আমি তার সাথে ভেরি মাচ একমত, যে আপনি যত সংস্কারের কথা আমি বলি আপনি বলেন, সেটা যদি আলটিমেটলি পার্লামেন্টে র্যাটিফাই না হয়, জনগণ যদি সেটাকে যদি স্বীকার করে না নেন, অনুমোদন করে না নেন, তাহলে হবে না। ফাইনালি তাহলে কি দাঁড়ালো? ফাইনালি পার্লামেন্ট, ফাইনালি ইলেকশন, ফাইনালি পিপল। শুধু জনগণের কাছে আমাদের যেতে হবে, এবং আমরা মনে করি সবাই জনগণের কাছে যান। আমি যেই ছেলেরা আপনার মানে প্রোগ্রামটা নিয়েছেন, তাদের ঘোষণার সারবত্তা, ঘোষণার প্রতিটি শব্দ আমি পড়তে চাই, শুনতে চাই, এবং গভীর আগ্রহ অপেক্ষা করছি ইনফ্যাক্ট হোয়াট দে ওয়ান্টেড টু সে। ধন্যবাদ। আমরা অন্য একটা বিষয়ে যেতে চাই, একটু রাজনৈতিক বিষয়। আজকে আপনাদের দলের মানে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন যে একটি দল ঘোলাপানিতে মাছ শিকার করতে চাচ্ছে, এবং তারা 5ই আগস্টের পর ইসলামী শরিয়াভিত্তিক যে ব্যাংকগুলো সেই ব্যাংকগুলো দখল করেছে। তা আবার এবং উনি আসলে জামাত ইসলামীকেই মিন করেছেন, পরবর্তীতে এটি স্পষ্টভাবেই বলেছেন। আবার সন্ধ্যার পরে নীলফামারীতে আবার জামাতের আমির বলেছেন যে ইসলামী ব্যাংক ডাকাতি করতে একদল এসেছিল, একটি রাজনৈতিক দল, এবং ব্যাংকপ্রেমীরা তা প্রতিহত করেছে। তো আপনাদের তো দীর্ঘদিনের সখ্যতা, রাজনৈতিক জোটে ছিলেন জামাত এবং বিএনপি, তো হঠাৎ করে এইরকম রেষারেষি রাজনীতি শুরু হলো কেন আপনাদের মধ্যে? ইনফ্যাক্ট আমি মানে টু টেল ভেরি ফ্র্যাঙ্কলি, এটা আমি অবহিত নই যে আসলে আপনার আমার কলিগ রিজভী আহমেদ যেটা বলেছেন এই বিষয়টা সম্পর্কে আমার ধারণা নেই। তবে এটা ঠিক আমরা দেখেছি যে 5ই আগস্টের পরে মানে আপনার মানে শরিয়া ভিত্তিক, আমি রাদার আই ওয়ান্ট টু সে শরিয়া ভিত্তিক মানে ব্যাংকস, এই শরিয়া ভিত্তিক ব্যাংকগুলোর মধ্যে এক ধরনের অস্থিরতা আমরা দেখেছি। অস্থিরতার ওয়ান অফ দ্য রিজন ছিল যে আপনারা জানেন শেখ হাসিনার আমলে আপনার ডিজিএফের সাহায্য নিয়ে শেখ হাসিনা ওই ব্যাংকগুলোর যারা মালিক ছিলেন সেই মালিকগুলোকে রাতারাতি না, এটা শব্দটা রাতারাতি, এখন এটাকে কি বলে, দিনের বেলা করলে কি বলা যায় আমি ঠিক এক্স্যাক্টলি আই ডোন্ট নো দা মানে কি বলে মানে বাংলা শব্দটা আমি ঠিক মানে দিবালোকে বোধহয় ভালো হবে। তো দিবালোকে একটি 5 তারকা হোটেলে, ওয়েস্টিন হোটেলের সব মালিকদেরকে ডেকে মানে ওই মালিকানা বদলে একটা শুনেছি, আমি তো ব্যবসা করি না, জানিও না, তো ফলে মানে এই উল্টো পাশে নাকি সাইন দিলে নাকি মালিকানা বদলে যায়, মানে শেয়ার কাগজপত্রে, ওই ব্যবস্থাটা করেছিলেন। তো ফলে এবং বাংলাদেশ ছাড়া পৃথিবীর অন্য কোনো দেশে একটা ব্যক্তি, একটা গ্রুপ, একটা কোম্পানি 7-8টা ব্যাংকের মালিকানা অর্জন করে দিবালোকে, মানে ওই শব্দটা দিয়ে রাতারাতি হতো তাহলে অন্যরকম হতে পারতো। যাও, তো এটার একটা নজিরবিহীন ঘটনা শেখ হাসিনার আমলে ঘটিয়েছিল, এবং এটার পেছনে শেখ হাসিনা এবং তার পরিবার। আমি জানতে চাচ্ছি যে জামাতের সাথে আপনাদের এরকম শুরু হলো, এই কথাটাই বলতে চাচ্ছি, ওটা একটা পরিস্থিতি ছিল, সেই পরিস্থিতির কারণে যখন দৃশ্যপট বদলে গেল, শেখ হাসিনা সরকারের পতন ঘটলো, সুতরাং পূর্বের মালিক যারা স্বাভাবিক, পূর্বের মালিকরা তাদের মানে ব্যাংকের মালিকানা ফেরত পেতে আপনার মানে তাদের একটা থাকবে, প্রত্যাশা থাকবে, একটা প্রচেষ্টা থাকবে, একটা মানে কি বলে একটা মুভ থাকবে। যেমন আমরা দেখেছি যারা বঞ্চিত হয়েছিলেন তারা চাকরি ফেরত পাওয়ার ব্যাপারে যেমন মুভ করছেন এখনো অনেকেই, তাই না? তো এইটার কারণে এখন আমি জানি না, ইনফ্যাক্ট মানে আমি জানি শুধু মালিকেরই দৌড়দৌড়ি করেছে মানে তাদের মালিকানা ফেরত পাওয়ার জন্য। এর মধ্যে জামাত ইসলাম কিনা আমি জানি না। এর মধ্যে জামাত ইসলামের নেতা তিনি বলেছেন মানে
মানে কারা, আমাদের তো কোনো মালিকানা ছিল না, টু টেল ইউ ভেরি ফ্র্যাঙ্কলি। আমাদের দলের একজন দল করতেন, আমি নামটা স্পষ্টই বলি, একটা শরিয়া ভিত্তিক দলের মধ্যে হি ওয়াজ ওয়ান অফ দ্য কি বলে উদ্যোক্তা, উনি চেয়ারম্যান সোশ্যাল ইসলামী ব্যাংকের আপনার মানে কি বলে মানে উনি উদ্যোক্তা ছিলেন, মেজর রেজা। হ্যাঁ, মানে উনি ডাক্তার অবশ্য, মেজর মানে উনি আর্মির ডক্টর, মেজর ডাক্তার রেজা, প্রবাবলি রেজাই বোধ হয়, রেজাউল আলম লাইক দ্যাট, নোয়াখালীর দিকে বাড়ি। তো ওনার উদ্যোক্তা বা ওনার গোত্রীয় লোকজন যারা, ওনার মানে ওনার কাছের লোকজন যারা একটা ব্যাংকের মালিক ছিলেন, শাহজালাল ইসলামী ব্যাংক, না সরি ভুল বলছি আমি, সোশ্যাল ইসলামী ব্যাংক। তো এই সোশ্যাল ইসলামী ব্যাংকটার মধ্যে কম বেশি বিএনপির একজন ব্যক্তি, কারণ উনি আমাদের পার্টির বোধহয় ইয়ে ছিলেন, মানে নির্বাহী কমিটির সদস্য ছিলেন তিনি। তো শুধু বিএনপির যদি লেশমাত্র মালিকানার বিএনপির কারোর সম্পর্ক থাকে, সেটা এসআইবিএল-এ। তো সুতরাং এসআইবিএল-এ এরকম দখলদারিত্বের জন্য কিন্তু জামাতের আমির বলেছেন নতুন ডাকাতরা ইসলামী ব্যাংক দখল করতে চেয়েছিল। এটা আমি এটা আমার যেহেতু সকালবেলা এক ধরনের স্টেটমেন্ট গিয়েছে তাদের জামাতের এগেইনস্টে, তো তড়িঘড়ি করে কয়েক ঘন্টার ব্যবধানে উনিও এই ধরনের স্টেটমেন্ট দিলেন যে নতুন ডাকাতরা নতুন পুরাতন বিষয় ভাবে ডিফার এইভাবে করা ঠিক না। আমি যেটা মনে করি একটা ভুল ব্যবস্থা হয়েছিল না, তবে মানে যেটি মনে হচ্ছে যে আমি ব্যাংকের দিকে থাকতে চাচ্ছি না, যে আসলে জামাত আর বিএনপির মধ্যে এক ধরনের রেষারেষি শুরু হয়েছে, সেটি কেন হচ্ছে সেটি রেষারেষির বিষয়টা না। আমি যেটা, জামাত একটা মানে আলাদা মানে রাজনৈতিক দল, তারপরে বিএনপি একটা আলাদা রাজনৈতিক দল, এরা তো নিশ্চয়ই এক দল না। এবং তাদের দলের মধ্যে মানিয়ে থাকবে ভিন্ন আদর্শ আছে, ভিন্ন লক্ষ্য আছে, ভিন্ন মার্কা আছে, তাদের ভিন্ন ভিন্ন ভোটার আছে। তবে কথা হচ্ছে কি, এখন মানে জাতীয় যেই আপনার মানে সংকটটা আছে, আমি মনে করি এই ধরনের সংকটের মধ্যে ইনফ্যাক্ট আমি মানে ব্যক্তিগতভাবে আমি মনে করি সেটা হচ্ছে কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকেই মানে আপনার মানে যারা গত 5ই আগস্ট পর্যন্ত যারা একটা গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলেন জনগণের সাথে, এটা তো ছাত্র জনতা রাজনৈতিক দল সবার অংশগ্রহণ ছিল। সুতরাং সেই অংশগ্রহণের অবস্থানটি থেকে এখনই আপনার মানে কি বলে সংহতি নষ্ট হওয়ার মতো কোনো স্টেটমেন্ট কোনো মহল থেকে আশাটা আমি পার্সোনালি আমি ইয়ে করি না, এটা আমি ভালোভাবে নেই না। ওকে, আমি এই যে গত বুধবার সচিবালয়ে একটা ভয়াবহ আগুনের ঘটনা ঘটলো, তো তার প্রেক্ষিতে দেখলাম যে সচিবালয়ে যারা কাজ করেন সরকারি কর্মচারী কর্মকর্তা, তাদের স্থায়ী এবং অস্থায়ী পাস বাতিল করা হয়েছে। তারা ঢুকতে পারছেন, কিন্তু এর বাইরে জানেন যে গণমাধ্যমের লোকজনের পাস থাকে, তারা সেই পাসগুলো বাতিল করা হয়েছে। এবং এটি সুদূর অতীতে এরকম কোনো ঘটনা আমরা দেখিনি যে সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার রদ করা হয়েছে। এবং নজিরবিহীনভাবে কিন্তু যেটি সাংবাদিকদের পাস দেয় পিআইডি, তথ্য মন্ত্রণালয় থেকে, কিন্তু এটি আমরা গণমাধ্যমে যে বিজ্ঞপ্তি পাঠানো হলো সেটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অর্ডারে বাতিল করা হলো। আপনি কি মনে করেন যে এটি বর্তমান সরকারের কাছে কি এটি প্রত্যাশিত যে সাংবাদিকদের? আমি আপনাকে বলি, একটা হচ্ছে যে নাম্বার ওয়ান, আমি সবসময় কথাটা বলে থাকি, সেটা হচ্ছে যে আমি নিজে 1981 সালে পত্রিকা সম্পাদক হিসেবে আমি পত্রিকা বের করেছি, সাপ্তাহিক পত্রিকা। সেই হিসাবে আমার সাংবাদিকতার বয়স কত, 33 না 43 আমি জানি না ঠিক, 43, একেবারে কম বয়স না। ছাত্র জীবনে করেছি সেটা। তো আমি কখনই আমাদের দেশের যারা আপনারা গণমাধ্যম বলতে পছন্দ করেন, আমার নিজেরও পত্রিকা কয়েকদিন শেখ হাসিনা বাতিল করেছিলেন, কয়েকদিন আমার ইংরেজি দৈনিক দি পিপলের ডিক্লেরেশন আমি আবার রিভাইভ করলাম, ঢাকার জেলা প্রশাসক ফেরত দিয়েছেন। তো আমি নিজে কখনই আমাদের দেশ এই মাধ্যমগুলো, প্রচার মাধ্যম বা প্রকাশনা মাধ্যম, এটা কখনো গণমাধ্যম হয়ে উঠেছিল বলে আমি জানি না। কারণ আমরা জানি যে মানে স্বৈরশাসনের সামনে প্রায় সকল প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়া তারা মানে ঠিকমতো কাজ করতে পারেননি। অর্থাৎ গণমাধ্যম হয়ে ওঠার একটা আলাদা সাহস লাগে, আলাদা শক্তি লাগে। আনফর্চুনেটলি সেই শক্তিটি আমাদের প্রচার মাধ্যম, সেটা ইলেকট্রনিক বলেন আর আপনার প্রিন্ট মিডিয়া বলেন, কেউ সেই শক্তিটা অর্জন করতে পারেনি। কেউ একটু চেষ্টা করেছেন, এবং যারা আমরা চেষ্টা করেছি আমরা সবাই মানে ভূপাতিত হয়েছি, আমরা নিগ্রহের মধ্যে পড়েছি। তো সেটা আলাদা বিবেচনা। আপনি যেটা বললেন যে আপনার মানে বাতিলের যে মানে কি বলে সচিবালয়ে ঢোকার যে ব্যাপারটি, এক্ষেত্রে আমার দু ধরনের ব্যাখ্যা আছে। একটা যদি বলি খুব সরলভাবে যদি বলি যে এটা করা ঠিক হয়নি, সেটা একটা ঠিক। আরেকটা যদি বলি যে নিরাপত্তার মানে আপনার সচিবালয়ের মতো অত্যন্ত স্পর্শকাতর একটি স্থানে যেখানে আপনার আগুন লাগে
এবং কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মানে ফাইলগুলো পুরো ছাই হয়ে গেছে, সমস্ত মানে প্রমাণ নথি কিছুই নেই। এবং সেখানে একটা মানে যেখানে মানুষের যেতে হলে ডিজিটালি পাস টাস লাগে, টিপসই মানে হাতের ছাপটা বোধহয় লাগে, তাই না? আমি একবার দুবার গিয়েছি, মানে তাও রিসেন্ট, 17 বছর তো যাইনি, এরবার মধ্যে একবার দুবার গিয়েছি, এরকম লাগে। তো সেই জায়গায় কুকুর প্রবেশ করে কি করে? তো এটা খুবই রহস্যজনক। আবার সেই কুকুর 7 তলায় যে মানে 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 প্রাণ হারিয়েছে, অগ্নিদগ্ধ যে কুকুর, ইট ভেরি ইন্টারেস্টিং। এই কুকুর রহস্যটা বের করতে হবে। দ্বিতীয়ত সাদা মানে গান পাউডার সদৃশ্য সাদা পাউডারের ব্যাপারগুলো আছে। এইসব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা জননিরাপত্তা বিভাগ বলে একটা বিভাগ আছে আমার জানা মতে, যদি আমি ভুল না করে থাকি। তাহলে জননিরাপত্তার প্রশ্নে অথবা সচিবালয়ের এই যে এই ধরনের একটি ঘটনা ঘটেছে, একটা মানে একটা মানে কি বলে একটা নজিরবিহীন একটা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, এটা তদন্তের স্বার্থে যদি সাময়িকভাবে যদি আপনার প্রবেশাধিকার যদি মানে জনসাধারণ বা অন্যদের বেলায় যদি বাধা থাকে, ঠিক আছে, বাট তবে সাংবাদিকদের কাছে ট্রান্সপারেন্ট থাকা উচিত। সাংবাদিকদের মানে যাওয়া উচিত, ভিজিট করতে সুযোগ দেওয়া উচিত, অবশ্যই সেটা যাতে তদন্ত কাজে বাধা না হয় অথবা প্রমাণ চিহ্ন এগুলো যাতে নষ্ট না হয়, এটা এটা সেটির ব্যবস্থা তো করা যেতেই পারে, সেটির করা যেতে পারে। তবে একেবারে ঢালাওভাবে আমার মনে হয় মানে স্বচ্ছতার স্বার্থে আপনার সাংবাদিকদের বা আপনার প্রবেশ অধিকার মানে বন্ধ করাটা এটা ঠিক হয়নি। আসলে হচ্ছে কি মানে সরকারটা, আমি গত কয়েকদিন যাবতই বলছি কিন্তু ভাবতাম বলতাম আগে থেকে প্রাইভেটলি নিজেদের মধ্যে আলোচনা করতাম, বাংলাদেশে 53 বছরে দুর্বলতম সরকার হচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। যদিও এই গভর্নমেন্টটি রাজনৈতিক দলগুলোর কাছ থেকে হাইলি ম্যান্ডেটেড একটা গভর্নমেন্ট, জনগণ এই সরকারকে সমর্থন করে, তারপরে সরকার খুবই দুর্বল। সরকারের কাঠামোগতভাবে কম্পোজিশন অফ দ্য মানে অ্যাডভাইজারি কাউন্সিল অনেকেই খুব ডেলিভারি মানে দিতে পারছেন না, ডেলিভার করতে পারছেন না বলে আমার মনে হয়েছে। এক্স্যাক্টলি আপনার শব্দটা সবচেয়ে খুবই উপযুক্ত একটি শব্দ বলতে, তারা অনেকেই পারফর্ম করতে পারছেন না। যার যে বিষয়ে কথা বলার দরকার নেই তিনি সেই বিষয়ে কথা বলছেন, আবার তার নিজের মন্ত্রণালয়ের অগ্রগতির কথা তারা বলতে পারছেন না, জনগণকে জানান দিতে পারছেন না। তো সুতরাং একটা যেটাকে একটা মানে আপনার কি মহব্বত পাগলা বলে একটা লোকের আমি একটা ফেসবুক আইডি দেখলাম, আপনি দেখেছেন কিনা জানি না। তো মোহাম্মদ পাগলার একটা তার ফেসবুক আইডির মধ্যে তিনি লিখেছেন যে আমরা লেজে গোবরে বলি না, বলছে যে গোবরে অনেকগুলো লেজ লেগে গিয়েছে। তো বিষয়টা হচ্ছে যে এই দুর্বল সরকারটিকে তার সামর্থ্যটি বুঝতে হবে। আমার কাছে বারবার যেটা মনে হয়েছে সরকারের সক্ষমতার কিছু ঘাটতি নিঃসন্দেহে আছে। মানে এই ঘাটতি যে আছে সেটি হয়তো তারা বুঝতে পারছেন না সেরকম। ঠিক আছে, ধন্যবাদ ডক্টর আসাদুজ্জামান রিপন, আপনাকে। আমাদের সময় শেষ, আমরা আজকের মতো এখানে শেষ করব। দর্শক, আমরা এই ছিল আমাদের আজকের আইএফআইসি ব্যাংক নিবেদিত এই সময়ের আয়োজন। বাতাসের তাপমাত্রা কমে এসেছে, দেশের প্রায় সব এলাকায় শীত নেমেছে। এ সময় শিশু এবং বৃদ্ধদের অসুস্থ হওয়ার প্রবণতা বৃদ্ধি পায়। এ ব্যাপারে সবাইকে সাবধানতা অবলম্বন করা ও সতর্ক থাকার আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি। শুভরাত্রি।